যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং শান্তিতে আছেন। তো আমি যে বিষয়টি নিয়ে একটু কথা বলবো সেটি হচ্ছে যে এখন সবাই হয়তো আমরা ট্রাম্প জ্বরে ভুগছি, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট যখন থেকে তিনি বললেন যে বাংলাদেশে রাজনৈতিক অবস্থার পরিবর্তনের জন্য যে কার্যক্রমগুলো হয়েছে সেইখানে মার্কিন ফান্ডের 29 মিলিয়ন ডলার দেওয়া হয়েছে এবং সেটি নাম সর্বস্ব একটি প্রতিষ্ঠানে এসছে। তো এখন এই যে একটি প্রতিষ্ঠান তালেয়া রহমানের যে প্রতিষ্ঠান ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, এই ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ফান্ডে টাকাটা আসছে। তো এখন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ফান্ডে টাকাটা আসছে ঠিকই আছে, তারা একটি প্রজেক্ট বাস্তবায়ন করেছে, কিন্তু ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কে কি এককভাবেই টাকাটা দিয়েছে? এককভাবেই টাকাটা আসেনি। কারণটা হচ্ছে শুধুমাত্র ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল তাদের বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে তারা কিছু কাজ করেছেন, যেখানে ঢাকা ইউনিভার্সিটির একটি ইনস্টিটিউট বা বিভাগ তারাও এটির সঙ্গে ওতপ্রোতভাবে কাজ করেছে এই ফান্ডে। হাঙ্গার প্রজেক্ট, যেটি বদিউল আলম মজুমদার, সেই বদিউল আলম মজুমদারের হাঙ্গার প্রজেক্টেও এই টাকা গেছে, তারাও বিভিন্ন প্রজেক্টে কাজ করেছে। তবে শুধু তালেয়া রহমানের ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কিংবা হাঙ্গার প্রজেক্টের ডক্টর বদিউল আলম মজুমদারি নয়, এইখানে আমি যেমন নেট খুঁজে বিভিন্ন তথ্যপত্র ঘাটাঘাটি করে যে পেয়েছি, সেইখানে ডক্টর আলী রিয়াজ, যিনি এখন সংবিধান সংস্কার কমিশনের যিনি চেয়ারম্যান, সেই আলী রিয়াজের একটি প্রতিষ্ঠান আছে, আপনারা অনেকে জানেন অনেকে জানেন না, যেটি আমেরিকা বেস। তার নাম হচ্ছে AIBS, অর্থাৎ আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ। এবং এই AIBS এর সঙ্গেই কিন্তু ঢাকা ইউনিভার্সিটির যে একাধিক স্টাডিজ নামে বিভিন্ন ডিপার্টমেন্ট, যেগুলো তারা কিছু ইনস্টিটিউট করে এইগুলো করেছে। তো এখন তারা কিন্তু এটির যে বিভিন্ন সময় প্রকাশও করেছে। ঢাকা ইউনিভার্সিটির যে টিচার, তিনি তো এটি প্রকাশ্যেই বলেছেন, বিভিন্ন বিবরণ দিয়েছেন যে এই আন্দোলনের ক্ষেত্রে ছাত্রদেরকে কিভাবে মোটিভেটেড করা হয়েছে, এবং সেটির ফান্ড কিন্তু এই USAIDর কিংবা এই ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের এদের ফান্ডের মাধ্যমেই, যেটি আলী রিয়াজ এগুলোর সব মধ্যস্থতা করেছেন। এবং মধ্যস্থতা বা মূলত বলা যায় যে এক ধরনের কোঅর্ডিনেশনটা করেছেন আলী রিয়াজ। তার বিভিন্ন বক্তব্যে আমেরিকায় যে তিনি বৈঠকগুলো করেছেন, অনেক বৈঠকে তিনি এই ইস্যুগুলো নিয়ে কাজ করেছেন, বিভিন্ন মিটিংয়ে তিনি প্রেজেন্টেশন দিয়েছেন, কৌশলপত্র তিনি তুলে ধরেছেন, সেখানে সেই কাজগুলোর প্রমাণ যে কেউ যখন তখন আপনারা ইন্টারনেট ঘাটলেই পেয়ে যাবেন। এর সঙ্গে অর্থাৎ এই ডক্টর আলী রিয়াজের সঙ্গে একই প্রজেক্টে একাধিকবার কাজের তথ্য ইন্টারনেটেই আছে, সেটি হচ্ছে CPD, সেন্টার ফর পলিসি ডায়ালগ, যারা মূলত বাংলাদেশে অর্থনৈতিক সুশাসন নিয়ে যারা কাজ করেন, বিভিন্ন প্রতিবেদন তুলে ধরেন। তারা কোথাও পাওয়া গেছে যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তাদেরও কিছুটা সম্পৃক্ততা, কিন্তু সেটি মুখ্য না। মূল বিষয়টি হচ্ছে এখানে এই যে টাকার কোঅর্ডিনেশনের সঙ্গে এবং ডিস্ট্রিবিউশনের সঙ্গে এবং কাজ বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় তিনজন অ্যাক্টর হলেন আলী রিয়াজ, তালেয়া রহমান, হাঙ্গার প্রজেক্টের ডক্টর বদিউল আলম মজুমদার। এই তিনজন হচ্ছেন মূল অ্যাক্টর। CPDর দেবপ্রিয় ভট্টাচার্য কাজ করেছেন কিন্তু অধিকার এবং বেলা, যে দুজন এখন উপদেষ্টা আছেন, আদিলুর রহমান, পাশাপাশি সৈয়দা রেজওয়ানা, তারা কিন্তু সৈয়দা রেজওয়ানা হাসান, তারা কিন্তু এই প্রক্রিয়ার সঙ্গে পরোক্ষভাবে কিছু তারা কাজ করেছেন। তারা তাদের প্রজেক্ট নিয়ে মাঠ পর্যায়ে বিভিন্ন গ্রুপের মাধ্যমে, তারা মাঠ পর্যায়ে এই দুইটা গ্রুপেরই, বেলা এবং অধিকারের কিন্তু মাঠ পর্যায়ে প্রচুর কাজ আছে। তারা কেউ পরিবেশের কথা বলে, কেউ মানবাধিকারের কথা বলে এই কাজগুলো করেছে। তো এই যে যাদের কথা বললাম, এখন তাদের সঙ্গে আরেকটি যোগসূত্র আমি ঘটিয়ে দেই, দেখুন আপনাদের সবার মনে পড়বে। সেটি কি? সেটি হচ্ছে যে যখন
ডোনাল্ড লু বারবার বাংলাদেশে এসেছিলেন এবং আরও একাধিক কর্মকর্তা তারা বাংলাদেশে এসে বিভিন্ন প্রোগ্রামের পাশাপাশি কয়েকটি কোর গ্রুপের মিটিং করেছিলেন, যেটি কিন্তু পত্রপত্রিকায় কখনো কখনো এসছে, কখনো কখনো চাপা ছিল। তো যেই কয়টি প্রকাশ হয়েছে সেইখানেও কিন্তু আপনারা দেখতে পারবেন সেই মিটিংগুলোতে কারা ছিলেন। সেই কোর গ্রুপে কিন্তু শত শত মানুষ দাওয়াত পায়নি, বা অনেক সময় পলিটিক্যাল লোকজনও দাওয়াত পেত না। কোনোটায় পলিটিক্যাল লোকজন দাওয়াত পেত, কোনোটায় পেত না। কোনো কোনো মিটিংয়ে হয়তো বিএনপির ডক্টর মঈন খান থাকতেন, তার বাসায়ও একাধিকবার মিটিং হয়েছে। কোনোটায় হয়তো জাতীয় পার্টির গোলাম কাদের তিনিও ছিলেন, জি এম কাদের সাহেব তিনিও ছিলেন, এই নূর কিংবা সাকি তারাও, জোনায়েদ সাকি তারাও ছিলেন। কিন্তু সেটা হচ্ছে একটু সারফেস লেভেলের এই মিটিংগুলো ছিল। কিন্তু ডিপ লেভেলের বা কোর লেভেলের যে মিটিংগুলো, সেই মিটিং কখনো পিটার হাসের বাসায় হয়েছে, কখনো অন্য জায়গায় হয়েছে। সেই মিটিংগুলোতে কারা ছিল আমি একটু মনে করাই দিই। সেইখানে ছিলেন, সবচেয়ে বড় ভূমিকাটি রেখেছিলেন হাঙ্গার প্রজেক্টের ডক্টর বদিউল আলম মজুমদার। তো এই আপনাদের মনে আছে এই ডক্টর বদিউল আলম মজুমদার যে মার্কিন বা আমেরিকার পুরোপুরি একদম 100% বা তার চেয়েও বেশি যে তিনি তাদের লোক ছিলেন, সেটির প্রমাণ কিন্তু সবাই জানা আছে। যে এর আগে এই বদিউল আলম মজুমদারের বাসায় যখন আগের মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট গিয়েছিলেন, সেখানে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, যেখানে এই ডক্টর বদিউল আলমের শালাকেই আসামি করা হয়েছে। অর্থাৎ তার পারিবারিক, এটি বহু আগে থেকেই তার পারিবারিক শ্বশুর পক্ষের সঙ্গে তার যে দ্বন্দ্ব, প্রপার্টি নিয়ে দ্বন্দ্ব, ব্যক্তিগত দ্বন্দ্ব, সেইটার অংশ ধরে তখন যে এই বার্নিকাটের উপরে হামলা করা হয়েছিল, সেটা নিয়ে কিন্তু মামলা চলছিল, এখনো হয়তো সেই মামলা আছে। তো এই বদিউল আলম মজুমদার সেই মিটিংগুলোতে দাওয়াত পেতেন। মিটিংগুলোতে দাওয়াত পেতেন আদিলুর রহমান, দাওয়াত পেতেন বেলার সৌদা রেজওয়ানা, দাওয়াত পেতেন মিডিয়া ব্যক্তিত্ব, মিডিয়ার মধ্যে থেকে প্রথম আলোর মতিউর রহমান, মাহফুজ আনাম, কখনো মতিউর রহমান চৌধুরী, তারাও দাওয়াত পেতেন। তো এখন এই যে আরো কয়েকজন হয়তো অনেক সময় নাম হয়তো প্রকাশ্যে আসেওনি, আবার কোনোটা এসছে, এরাই কিন্তু ছিলেন মার্কিন কোর গ্রুপের একদম যে বলা যায় যে মূল লোক। এবার আপনারা বুঝে নিন যে এই যে বাংলাদেশে যে $29 মিলিয়ন এসছে, শুধু এই $29 মিলিয়ন নয়, ট্রাম্পও সেই কথাটি বলেছেন যে এর আগে অন্য প্রক্রিয়ায় কখনো 5 মিলিয়ন, কখনো 10 মিলিয়ন বা এরকম ছোটখাটো ফান্ড এসছে। তো এই ফান্ডগুলো দিয়েই কিন্তু সারা দেশে, বাংলাদেশে বিভিন্ন এই এনজিওগুলো কাজ করেছে। এবং সেই ক্ষেত্রে এই যে বললাম এই সিপিডি, আপনাদের মনে আছে তাদের কিন্তু এই সিপিডি বলেন, এই যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, তাদের অনেক ইয়াং অর্গানাইজেশন আছে, ইয়াং জেনারেশনের জন্য বিভিন্ন ধরনের অর্গানাইজেশন আছে, কালচারাল অর্গানাইজেশন আছে, ইয়ুথ অর্গানাইজেশনগুলো যে আছে, তারা কিন্তু এই ফান্ডের টাকা দিয়েই তারা কাজ করেছেন। তো হাঙ্গার প্রজেক্টের আছে, তারা কিছুদিন পর পরই তরুণদের নিয়ে, আপনারা মনে আছে তরুণদের নিয়ে তারা বিভিন্ন রাজনৈতিক মোটিভেশনাল ওয়ার্ক করেছে। তো সেটি তো এই কাজগুলোই হয়েছে, ছাত্রদের নিয়ে করেছে, এই কাজগুলো হয়েছে। ঢাকা ইউনিভার্সিটির তো এটি প্রকাশ্য, একদম প্রকাশ্যে হয়েছে এগুলো, তো দিনের পর দিন হয়েছে। রাজনীতির একটি শৃঙ্খলা ফিরিয়ে আনার কথা বলে তারা যে এই কাজগুলো করেছেন, এবং তাদের শেষ অংশে এসে বাংলাদেশের যে সহিংস পরিস্থিতির মাধ্যমে একটি অভ্যুত্থান ঘটানো হলো এবং একটি সরকারকে উৎখাত করা হলো, এটি নিয়ে তো সেই সরকার প্রধান শেখ হাসিনা তিনি বারবার কিন্তু সতর্ক করেছেন। তিনি সবসময় বলেছেন যে এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মার্কিন সরকার কাজ করছে, মার্কিন সরকার টাকা দিচ্ছে, তাদের ষড়যন্ত্র, এগুলো তো তিনি বলতে বলতে মানুষ সে মুখস্থ হয়ে গেছিল। তার মানে কি? অর্থাৎ শেখ হাসিনা যে অভিযোগগুলো তুলেছিলেন সেটি কিন্তু এখন পরিষ্কার হয়ে গেছে, সেটি এখন সত্যি হয়ে গেছে যে তিনি সেই কথাগুলো মিথ্যে কথা বলেননি, তার কথা মিথ্যা ছিল না। তিনি এটিও বলেছিলেন যে এই আওয়ামী লীগ সরকার গেলে বা মুক্তিযুদ্ধের সরকার চলে গেলে যে বাংলাদেশে মৌলবাদী জঙ্গি গোষ্ঠী, পাকিস্তানি গোষ্ঠী যে এটি দখলদারিত্ব করবে, দখলে নেবে, তারা যে সবকিছু ধ্বংস করে দিবে, সেই কথাগুলোও কিন্তু
শেখ হাসিনা বারবার বলেছেন। যারা শেখ হাসিনাকে পছন্দ করেন না বা আওয়ামী লীগকে পছন্দ করেন না তাদের এই কথাগুলো হয়তো পছন্দ হবে না, কিন্তু এটি বাস্তবতা। আপনারা রিয়ালিটি যদি স্বীকার করেন, আপনারা বুঝে দেখেন যে এই যে কথাগুলো বারবার বলা হয়েছিল যে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আমেরিকা যে কাজ করছে, ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র তো হয়েছে। এবং এই ষড়যন্ত্রের পিছনে এই যে যাদের কোর গ্রুপের কথা বললাম, তারা সবাই মিলে কার লোক, এটিও তো প্রমাণ হয়ে গেছে এখন যে এই লোকগুলোর সবই হচ্ছে গিয়ে বর্তমান সরকার প্রধান বা এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের একদম খাস লোক, একেবারেই তার কোরের লোক বলেই তারা এখন সবাই ক্ষমতায় আছে। কেউ আছে সরকারে উপদেষ্টা হিসেবে, কেউ আছে বিভিন্ন কমিশনের চেয়ারম্যান হিসেবে। তারা কিন্তু সবাই সরকারের অংশ, তারা সরকারের সুবিধাভোগী। এবং এই এখন যদি যোগসূত্রটা এইভাবে চলে যায় যে ডক্টর ইউনূস মূলত তার লিঙ্কের মাধ্যমে, তার যে বন্ধু বান্ধব আমেরিকায় আছেন, বিশেষ করে হিলারি ক্লিন্টনের মাধ্যমে, বিভিন্ন লবিংয়ের মাধ্যমে বাংলাদেশে এই টাকা স্যাংশন করানোর জন্য ভূমিকা রেখেছেন, সেটি কিন্তু এখন আর কেউ অস্বীকার করতে পারবে না। এবং এটি তো একেবারেই হিসাবে কিন্তু মিলে গেছে। অর্থাৎ আমেরিকা টাকা দিয়েছে ওনাদেরকে, ওনরা কার লোক? ওনরা ডক্টর ইউনূসের লোক। ওনরা কার লোক? ওনরা এই সরকারের লোক। ওনরা কি করছে? ওনারা এখন এই সরকার চালাচ্ছে। ওনারা আরো কি করেছে? ওনরা এই টাকা এনে সরকারকে উৎখাত করেছে। কিন্তু নাম ব্যবহার করা হচ্ছে কাদের? নাম ব্যবহার করা হচ্ছে ছাত্রদের, যে ছাত্ররা আন্দোলন করেছে। ভাই, আপনারা আন্দোলন করলেন মার্কিনের টাকায়, মার্কিনের ষড়যন্ত্রের পার্ট হয়ে আপনারা মাথাওয়ালারা সব এক জায়গায় হয়ে সরকারকে উৎখাত করলেন ছাত্রদেরকে ব্যবহার করে। যত ছাত্র মারা গেছে, খুন হয়েছে, এই দায় তো তাইলে আপনারা এড়াতে পারবেন না। এই যে ছাত্র হত্যা, সেটি যদি আওয়ামী লীগ সরকারও করে থাকে, যদি আন্দোলন দমানোর জন্য সরকার গুলি করে থাকে, সেটির যেমন দায় সরকারের অবশ্যই আছে, অন্যভাবে তারা এই টাকার ভাগ বাটোয়ারা নিয়ে বা ভাগ বাটোয়ারা করে আপনারা ছাত্রদেরকে আন্দোলনে নামিয়েছেন, যে জীবন নিয়েছেন, হাজার হাজার ছাত্রকে যে পঙ্গু করেছেন, এই দায়, এবং কয়েক হাজার যে পুলিশ আপনারা মেরে ফেলেছেন, ধ্বংসযজ্ঞ চালিয়েছেন, এই দায় কিন্তু সব কিছুই হচ্ছে এই 29 মিলিয়ন শুধু না, এর সঙ্গে বিভিন্ন সময় যে আরো মিলিয়ন মিলিয়ন ডলার এসেছে, সেইগুলোর দায় হচ্ছে আপনারা কোনোভাবেই এড়াতে পারবেন না। অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যে তার মেটিকুলাসলি যে ডিজাইনের মাধ্যমে, মার্কিন এই টাকার মাধ্যমে যে তিনি এগুলা ঘটিয়েছেন, এটি কিন্তু ট্রাম্প পরোক্ষভাবে হলেও তিনি প্রমাণ করে দিয়েছেন। এখন অপেক্ষা করাই যায়, ট্রাম্প হয়তো আরো কিছু তথ্য হয়তো যখন তখন প্রকাশ করবেন, তখন এই হিসেবগুলো কিন্তু আরো পরিষ্কার হয়ে যাবে, মিলে যাবে। আপনারা যারা আমার কথা শুনছেন বা এতক্ষণ ধরে শুনেছেন, আপনারা অনেকে বিরক্ত হতে পারেন, আপনাদের আমার কথা অনেকে পছন্দ নাও হতে পারে, কিন্তু আমি কোনো কথাই বানিয়ে বলিনি। আপনারা এই যে প্রতিষ্ঠানগুলোর নাম বললাম, আপনারা এখনই প্রয়োজনে যখন শুনছেন আপনারা নেট ঘাটাঘাটি করে দেখুন, একটার সঙ্গে আরেকটা যোগসূত্র সবাই পেয়ে যাবেন। তো এখন আপনারা ভাবুন, দেশকে কোথায় নিয়ে আসা হয়েছে, কোন পর্যায়ে নিয়ে এসেছেন এবং কোথায় যাচ্ছে।